এর পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে আমাদের যে 22 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? তো আমরা সবাই জানি যে এক সময় কিন্তু কম্পিউটার আজকে আমরা যেমন পকেটে পুরে ব্যবহার করতে পারি, এক সময় কিন্তু কম্পিউটারগুলো এমন ভাবে ছিল না, তো সেখানে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং লাগতো। তো সর্বপ্রথম যে ইলেকট্রনিক যে কম্পিউটারটা আনা হয়েছিল সেটা হচ্ছে ঘ নাম্বারটা হবে হচ্ছে উত্তর ইএনআইএসি। ইএনআইএসসি। ওকে, সো 23 নম্বর প্রশ্নে চলে যায়। 23 নম্বর প্রশ্নটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি, বা পৃথিবীতে সবচাইতে বেশি দ্বীপ দিয়ে পরিবেষ্টিত দেশ কোনটি? আমাদের দেশটা যেমন ধরেন যে দ্বীপ দিয়ে আছে পরিবেষ্টিত না, বাট বাইরের দেশের অনেকগুলো আছে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এই সব দেশের দেশগুলা কিন্তু দ্বীপ দিয়ে পরিবেষ্টিত। তবে সব থেকে বেশি দ্বীপ পাওয়া যায় ইন্দোনেশিয়াতে, এই জন্য ইন্দোনেশিয়াকে বলা হয় দ্বীপের দেশ। 24 নম্বর প্রশ্নে চলে যায়। ক্রিকেটের ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয়? তো ক্রিকেট তো খেলা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খেলা, এবং বিশ্বের জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে বলা যায় যে দ্বিতীয় যে খেলাটা আছে সেটা হচ্ছে ক্রিকেট খেলা। এখন ক্রিকেট খেলা খেলতে গেলে কিন্তু একটা ব্যাট লাগে, একটা বল লাগে। এই যে ক্রিকেটের যে ব্যাট, এই ব্যাট তৈরি করার জন্য একটা বিশেষ ধরনের কাঠ ব্যবহার করা হয়। এই কাঠটা হচ্ছে উইলো কাঠ। এই উইলো ধরনের নামের একটা সাদা জাতীয় কাঠ আছে, সেইখান থেকে হচ্ছে ক্রিকেটের ব্যাট তৈরি করা হয়। সো পরের যে প্রশ্নটা আছে 25 নম্বর প্রশ্ন, সেখানে আছে হু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু জেনেভাতে অবস্থিত, আমরা সবাই জানি এটার কার্যালয় কোথায়, জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এই যে জেনেভাতে অবস্থিত, এর একটা স্ট্যান্ডার্ড মান আছে, কোনটার? আর্সেনিকের স্ট্যান্ডার্ড মান। এখন একটা জিনিস আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে হুর একটা স্ট্যান্ডার্ড মান থাকে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের, আমাদের দেশের একটা স্ট্যান্ডার্ড মান থাকে। বাংলাদেশের একটা থাকবে এবং হুর একটা থাকবে। তো বাংলাদেশ এবং হু দুইটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। একটা আছে হুর ক্ষেত্রে, সেটা হবে হচ্ছে 0.01 মিলিগ্রাম। যদি কোনো পানিতে 0.01 মিলিগ্রাম আর্সেনিক থাকে তাহলে সেই পানি পান করার উপযোগী না। এর থেকে বেশি থাকলে আর খাওয়া যাবে না, কারণ আর্সেনিক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং এর ফলে কিন্তু ক্যান্সার হইতে পারে। সো এটা হচ্ছে হুর ক্ষেত্রে। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু কি ভেজাল খাইতে পছন্দ করি, আমরা একটু ভেজাল জাতীয় খাবার খাই খুব, এই জন্য বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রাটা একটু বেশি। সেটা কত? 0.05 মিলিগ্রাম। সো দুইটা কথা এখানে মনে রাখতে হবে, হুর ক্ষেত্রে 0.01 মিলিগ্রাম আর বাংলাদেশের ক্ষেত্রে 0.05 মিলিগ্রাম। দেন আমাদের শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা 2017 এবং 2018 সেশনের যে প্রশ্নগুলো আসছিল, এখন আমরা সেই প্রশ্নগুলো এখন একটু সমাধান করব। তো প্রথম আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি? তো মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু অনেক ইতিহাস রচিত হয়েছে। বাঙালি জাতির জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্ত হচ্ছে এই মুক্তিযুদ্ধ। তো সেইখানে উপন্যাস, তো এখানে যে উপন্যাসগুলো দেওয়া আছে, নীল ময়ূরের যৌবন, দুই সৈনিক, রাইফেল রটি আওরাত, যাত্রা। তো দুই সৈনিক দেখলে বোঝাই যাচ্ছে যে এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। রাইফেল রটি আওরাত এটাও একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। যাত্রা এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় হচ্ছে সেলিনা হোসেন রচিত নীল ময়ূরের যৌবন। তাহলে মনে রাখতে হবে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটার রচয়িতাকে সেলিনা হোসেন, এবং এটা কি লিখছে? নীল ময়ূরের যৌবন। এখানে আসলে প্রাচীনকালের বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানে আসলে বিবৃত আকারে আছে। সো তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ক, নীল ময়ূরের যৌবন। তারপর আছে 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালের কত তারিখে? তো আমরা জানি যে আগে আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে, যারা আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে থাকে, তাদের সাথে আমাদের কিন্তু খুব মারামারি হইতো। এখন এই মারামারি হইলে একসময় কিন্তু তাদের সাথে আমরা একটা শান্তি চুক্তিতে চলে আসি। এই শান্তি চুক্তি হয়েছিল 2 ডিসেম্বর 1997 সালে। এই জন্য এই যে 2রা ডিসেম্বরকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস। প্রত্যেক বছর 2 ডিসেম্বরকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্নে চলে যায়। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? তো আমাদের পদ্মা সেতু যে তৈরি হয়েছে, পদ্মা সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। অর্থাৎ আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। সো পরের প্রশ্নে দেখি 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে কত জিবিপিএস ব্যান্ডউইথ পাবে?
বাংলাদেশ কিন্তু দুইটা সাবমেরিন কেবল নিছে, একটা হচ্ছে কক্সবাজারে আর একটা হচ্ছে পটুয়াখালীতে স্থাপিত হবে। তো এই দুইটা সাবমেরিনের ভিতরে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে দ্বিতীয় যেটা নিছি অর্থাৎ পটুয়াখালীতে যেটা আমাদের কানেক্ট করা হচ্ছে, এটাতে আসলে আমাদের কত দিবে বা কানেক্ট করা হয়েছে এখানে আমাদের কত দিবে? এটাতে দিবে হচ্ছে 1500 জিপিএস। ব্র্যান্ডউইডটা হবে কত? 1500 জিপিএস। ওকে, সো 5 নম্বর প্রশ্নে যাই, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নাম কি? তো এটা কিন্তু একটা সাম্প্রতিকের প্রশ্ন এবং এটা কিন্তু বিভিন্ন সময় কিন্তু চেঞ্জ হবে। সো বর্তমানে আমাদের দেশে যে জাতীয় সংসদ আছে সেই সংসদের স্পিকার হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার। এটাও সুন্দর করে মনে রাখতে হবে, প্রথম নারী স্পিকার হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপরের যে প্রশ্নটা আছে 6 নম্বর, বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করেন? বাংলাদেশ 1995 সালে, সালটা মনে রাখতে হবে, 1995 সালে বিশ্ব যে বাণিজ্য সংস্থা আছে সেই সংস্থার সদস্য পদটা লাভ করছিলেন। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, 1995 সাল। পরের প্রশ্নে চলে যাই আমরা। আমাদের পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? জন লক, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস। তো আমরা জানি যে সক্রেটিস ছিল হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বা সবচেয়ে বড় দার্শনিক। সবচেয়ে বড় দার্শনিক বলা হয় হচ্ছে সক্রেটিসকে, তাকে বলা হয় ফিলোসফির জনক। ফিলোসফি বা মনোবিজ্ঞান বলা হয় বা যেটাকে দর্শন বিজ্ঞান বলা হয়, এই দর্শন বিজ্ঞানের জনক ছিলেন হচ্ছে সক্রেটিস। দর্শন বিজ্ঞানের জনককে সক্রেটিস, সর্বশ্রেষ্ঠ দার্শনিক। এই সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন আছে প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল কিন্তু অ্যারিস্টটল, এটা কিন্তু মনে রাখতে হবে। আর অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল আছে আলেকজান্ডার। সো এটা হচ্ছে দার্শনিক ছিলেন, মনে রাখতে হবে। সো দ্বিতীয় যে বিষয়টা আছে যে প্লেটো, অ্যারিস্টটল কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু সে আসলে জ্ঞানী ছিল, যেমন সে তাকে বলা হয় জীববিজ্ঞানের জনক। সে সেই সঙ্গে সঙ্গে পৌরনীতিরও কিন্তু জনক বলা হয় অ্যারিস্টটলকে। আর এই যে রিপাবলিক গ্রন্থ, এটার লেখক হচ্ছেন প্লেটো। তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে খ, প্লেটো। ইনি হচ্ছেন রিপাবলিক এই গ্রন্থটা রচনা করছেন। এরপর আসে 8 নম্বর প্রশ্নে, হিরোশিমায় নিক্ষিপ্ত করা প্রথম আণবিক বোমার নাম কি? তো আমরা সবাই মোটামুটি জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পৃথিবীতে কিন্তু দুইটা বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট, এই দুই দিন আছে দুইটা বোমা ফেলা হয় জাপানের শহরে। 6 আগস্টে একটা ফেলা হয়েছিল আর আছে 9 আগস্টে একটা ফেলা হয়েছিল। তো 6 আগস্ট যে বোমাটা ফেলা হয়েছিল এটাই ফেলা হয়েছিল আছে হিরোশিমাতে, আর 9 আগস্ট যে বোমাটা ফেলা হয় এটা ফেলা হয়েছিল জাপানের নাগাসাকিতে। তো 6 আগস্টে যে বোমাটা ফেলা হয়েছিল এটার নাম ছিল আছে লিটল বয়। তো লিটল বয় তাহলে কি হিরোশিমা, হিরোশিমাতে ফেলা, তাইলে বোমার নাম হবে কি লিটল বয়। সো আমাদের সঠিক উত্তর আসবে হিরোশিমার ক্ষেত্রে আছে লিটল বয়। আর যখন আমরা নাগাসাকিতে যাব, নাগাসাকির বোমাটা ফেলা হয়েছিল হচ্ছে 9 আগস্ট এবং যে বোমাটা ফেলছিল সেটার নাম ছিল হচ্ছে ফ্যাট ম্যান। তো ফ্যাট ম্যানের ক্ষেত্রে এখানে কিন্তু বয় আছে, বাট এই বয়টা হবে না, তাহলে কি হবে? ফ্যাট ম্যান হবে। তাই সঠিক উত্তরটা কিন্তু মনে রাখতে হবে, শুধু একটা পড়লে হবে না, সেই সঙ্গে সঙ্গে আপনাকে দ্বিতীয় জিনিসটাও জানতে হবে যে আমি তো শুধুমাত্র আছে হিরোশিমাটা পড়লাম, নাগাসাকিতে এবার চলে আসতে পারে। সো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে নাগাসাকির যে বোমাটা ফেলাইছিল তার নাম ছিল ফ্যাট ম্যান। ওকে, সো 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? তো কংগ্রেসের এখানে দুইটা কক্ষ আছে, একটা হচ্ছে হাউস অফ কমন্স বলে আর একটাকে বলে আছে সিনেট। এই দুইটা আছে জায়গা থাকে। তো এখানে সব থেকে উপরের যেটা আছে উপরে, এখানে সিনেট বলা হয় এবং সিনেটের সদস্য আছে টোটাল একজন বেশি সহ সাধারণত আছে 100 জন আছে ইলেকট্রোড হয়ে থাকে, আর বাকি আর একজন আছে নতুন করে আসে। সো সব মিলাই আছে 101 জন হয়ে থাকে সব মিলাই। তো সিনেট আছে সব থেকে, তাহলে কি হবে? উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষের নাম কি হবে? হাউস অফ কমন্স। এটা মনে রাখলেই হবে। এবং উচ্চ কক্ষ যেহেতু সিনেট, তাহলে সঠিক উত্তরটা আসবে কোনটা? খ নাম্বার, সিনেট। সো পরের প্রশ্নের দিকে যাই। পরের যে 10 নম্বর যে প্রশ্নটা আছে, আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন কোন দেশের মধ্যে?
তো আফিম আমরা জানি যে আফিম খাওয়া খুবই খারাপ জিনিস, এটা কিন্তু একটা নেশার দ্রব্য। কিন্তু এক সময় এই যে পৃথিবীতে এক সময় আফিম নিয়েও কিন্তু যুদ্ধ হয়েছে। আফিম যুদ্ধ দ্যাটস মিনস হচ্ছে আফিম উৎপাদন করে ব্যবসা বাণিজ্য নেওয়া এরকম টাইপের। তো দেখা গেছে কি এমন একটা ইতিহাস বলা হয়ে থাকে যে ইউরোপের যারা আছে যুক্তরাষ্ট্র ছিল বা যুক্তরাজ্য ছিল, এই সব অঞ্চল তো সব আছে আগে ইংল্যান্ড বা ব্রিটেনের আন্ডারে ছিল। তো ওরা কি করতো, বিভিন্নভাবে বাণিজ্য স্থানগুলো সব দখল করে নিচ্ছিল। এখন চীনারা চিন্তা করলো যে ঠিক আছে সব তো ইন করে নিচ্ছে, তাইলে ওদেরকে কিভাবে আমি আছে ডোমিনেট করব, ওরা আমার টাকা তো সব নিয়ে চলে যাচ্ছে। তো ওরা চিন্তা করলো যে ঠিক আছে আমরা একটা কাজ করি, ওরা যেহেতু আমাদেরকে বিভিন্ন ধরনের পণ্য দিয়ে আমাদের থেকে টাকা নিচ্ছে, আমরা একটা কাজ করি, ওরা কি করে নেশা করে, তাহলে আমরা এক কাজ করি, আমরা আফিম সরবরাহ করি। আফিম সরবরাহ করলে আমাদের টাকা ওদের কাছে যাচ্ছে, আবার ওদের টাকা আমাদের কাছে আসবে, তাইলে একটা ব্যালেন্স থাকবে। এই যে যুদ্ধটা, এটাই ছিল হচ্ছে আফিম যুদ্ধ। এবং এই যুদ্ধটা হয়েছিল হচ্ছে চীন এবং যুক্তরাজ্য, এই দুইটা দেশের মধ্যে, চীন এবং যুক্তরাজ্যের ভিতরে। তাই ক উত্তরটা হবে হচ্ছে সঠিক উত্তর। দেন হচ্ছে 11 নম্বর প্রশ্নে চলে যায়, বর্তমান বিশ্বের নিউ সিল্ক রুট এর প্রবক্তা কে? এই যে সিল্ক রুট, এটার প্রবক্তা হচ্ছে চীন। চীনই সাধারণত হচ্ছে এটা প্রবর্তন করছিলেন। এখন বর্তমান যে চীনের প্রেসিডেন্ট আছে, সে চিন্তা করছে যে আমাদের পূর্বপুরুষরা তো এটা একটা চিন্তা করছিল, কিন্তু পরে বিভিন্ন ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে আসলে সম্ভবপর হয় নাই। তো শি জিনপিং বর্তমান প্রেসিডেন্ট, সে চিন্তা করছে যে আমি আবার নতুন ভাবে শুরু করব। তো এই জন্য সে নতুন একটা বাণিজ্যের একটা রুট সৃষ্টি করছে, যেটার নাম দেওয়া হয়েছে নিউ সিল্ক রুট। তাহলে এটার প্রবর্তক হবে কোন দেশ? চীন। সুন্দর করে মনে রাখতে হবে। সো 11 সঠিক উত্তর হচ্ছে ক, চীন। এবার আসি 12 নম্বর প্রশ্নে, তিস্তা নদীর উৎপত্তি কোথায়? অর্থাৎ তিস্তা আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম থেকে আসছে, তিস্তা এসে পদ্মার সাথে মিশছে। সো এই পদ্মা, তারপরে ব্রহ্মপুত্র, এইসব নদীর সাথে মিশছে। তো এই তিস্তা নদী, যেখানে কিন্তু আমাদের বলা হয় উত্তরবঙ্গের সব থেকে বড় সমস্যা হচ্ছে তিস্তা নদীর কারণে, কারণ এদের যে জলসীমা আটকায় দেয়, এই কারণে সমস্যা হয়ে থাকে। তো তিস্তা নদী এটা আসলে উৎপত্তি কোথায়? এটা তো আর বাংলাদেশে সৃষ্টি হয়নি। তিস্তা নদীর উৎপত্তি হয়েছে সিকিমে। এটা কিন্তু একেবারে চীনের সীমান্তের একটা দেশ, মানে প্রদেশ ভারতের, সেখান থেকে বাংলাদেশে কিন্তু আসছে। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে 12 খ। পরের প্রশ্ন চলে যায়। পরের যে প্রশ্ন আসে 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি? তো ইসলামিক সহযোগিতা সংস্থা, যেটাকে বলা হচ্ছে ওআইসি, সো এই ওআইসি এর দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি। কি কি? সর্বপ্রথম আরবি, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ইংরেজি, আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে ফরাসি। এই 3টা ভাষার সমন্বয়ে আছে, দাপ্তরিক কাজ করে থাকে কে? ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি। ওআইসির সদর দপ্তরটা কোথায়? ওআইসির সদর দপ্তরটা হচ্ছে রিয়াদ, সৌদি আরবে অবস্থিত। এটা সুন্দর করে মনে রাখতে হবে, এবং এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তরটা কোনটা তাইলে? গোয়া। সঠিক উত্তর হচ্ছে গোয়া, 3টি। দেন 14 নম্বর প্রশ্নে চলে যায়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়, তো যুক্তরাজ্যে কিন্তু অনেক অঙ্গরাজ্য আছে, প্রায় 50টা অঙ্গরাজ্য ওদের। ফ্লোরিডা হচ্ছে সর্বশেষ যুক্ত হয়েছে 50টা অঙ্গরাজ্য। এর মধ্যে বর্তমানে সব থেকে পাওয়ারফুল ধরা হয়, বা যাই বলি না কেন, যারা স্বাধীনতা চায় এমন একটা অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া নিজেদেরকে স্বাধীন হিসেবে দেখতে চাই। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে 14 গ। এরপর চলে যায় 15 নম্বর প্রশ্নে, যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কয়টি? অর্থাৎ তাদের যে এমপি বা বিভিন্ন প্রদেশ থেকে আসলে জিতে আসা যে ইলেকটোরাল কালেক্টর আছে, তাদের সংখ্যা কয়টি? এই সংখ্যা হচ্ছে 538টি। সুন্দর করে মনে রাখতে হবে। সো সঠিক উত্তর হবে ক, 538টি। পরের প্রশ্নে চলে যাই। 16 নম্বর প্রশ্ন, অটিজম। অটিজম নিয়ে আমরা জানি, অটিজম কিন্তু একটা মানসিক রোগ বলা যায়, যে বা স্নায়ু ঘটিত সমস্যা। এটা কি? স্নায়ু ঘটিত সমস্যা, যেটা আছে মানসিক সমস্যাও বলা যায়। তাহলে অটিজম হলো আচরণগত সমস্যা, বদ্ধমূলক সমস্যা, এগুলো কিন্তু হবে না। তাহলে কি হবে? এটা মানসিক সমস্যা, অর্থাৎ তার মানসিক বিভিন্ন পরিবর্তনের কারণেই এই সমস্যাটা হয়ে থাকে। এরপর আসি 17 নম্বর প্রশ্নে, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিতটা কোথায়? এটা কোথায় অবস্থিত? ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে বলা হয়েছে BRRI, এবং এটা অবস্থিত হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে।
এই বাড়ি, এটাকে কি বলে বাড়ি। তো এই যে বিরি ধান, এরা কিন্তু বিভিন্ন ধরনের উন্নত জাতের ধান টান তৈরি করে থাকে, যে ধানগুলো উচ্চ ফলনশীল হয়ে থাকে। এটা তাহলে কোথায়? গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে খ হবে হচ্ছে সঠিক উত্তর। দেন 18 নম্বর প্রশ্নে আসে, শেষ মোগল সম্রাট কে ছিলেন? মোগলদের যে সিকোয়েন্সটা আমরা জানি, বাবর থেকে শুরু হয়েছিল, তারপরে তার ছেলে হুমায়ুন, তারপরে তার ছেলে আকবর, তারপর আছে জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। এইভাবে সিকোয়েন্স হইতে হইতে আমরা সবাই মোটামুটি জানার কথা, আমরা কিন্তু লেকচারে পড়ছি এটা সুন্দরভাবে, যে একেবারে সর্বশেষ সে ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহকে সমর্থন করার জন্য। সিপাহী বিদ্রোহকে সমর্থন করার কারণে তাকে নির্বাসিত করা হয়েছিল। 1857 সালে যে সিপাহী বিদ্রোহে নির্বাসিত করা হয় দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তাকে আসতে নির্বাসিত করা হয় রেঙ্গুনে। 1858 সালে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। 1862 সালে সে কিন্তু মৃত্যুবরণ করে। তাহলে মোগলদের সর্বশেষ সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে খ, বাহাদুর শাহ জাফর। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। আমাদের পরের যে প্রশ্নটা আছে 19, বিজু উৎসবটি আসলে কাদের? বিজু উৎসবের উদযাপন করায় কারা? তো বিজু এই উৎসবটা আসার আগে একটু বৈশাখী সম্পর্কে একটু ধারণা দিই। তো বৈশাখী এই যে অনুষ্ঠানগুলো আছে, এটা আছে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলের যে মানুষরা আছে তাদের একটা অনুষ্ঠান, এবং এটা সাধারণত হচ্ছে নববর্ষকে উদযাপন করার জন্য হয়। সো মাঝে মধ্যেই আসে যে বৈশাখী মানে এটা কোন উপলক্ষে হয়ে থাকে? বৈশাখী হয়ে থাকে হচ্ছে নতুন বর্ষকে, অর্থাৎ বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য। তো বৈশাখে এখানে কিন্তু তিনটা ধর্মীয় উৎসব আছে। একটা আছে বৈশু বলে বা বৈশাখী, বৈশু বা বৈশাখী। তো সেইখানে বৈশু, সাংগ্রাই আছে, সাংগ্রাই, আর আছে বিষ্ণু, বিজু বা বিষ্ণু বলা হয় তাকে। এই হচ্ছে তিনটা উৎসব। তো এই তিনটা উৎসবের মধ্যে বিজু উৎসবটা বেসিক্যালি হচ্ছে দুইজন সম্প্রদায়ের মানুষ পালন করে থাকে। একটা হচ্ছে চাকমা আর একটা হচ্ছে তঞ্জঙ্গা। এই দুইটা উৎসব সাধারণত হচ্ছে পালন করে থাকে। তবে বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে চাকমাটাই হচ্ছে আমাদের বেশি আসবে। সো এই জন্য আমরা ফোকাসে রাখবো হচ্ছে চাকমাটাকে। তো চাকমা হচ্ছে কি বিজু উৎসবটা পালন করে থাকে। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে গ, চাকমা। 20 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে। তো কেন্দ্রীয় শহীদ মিনারটার বর্তমান যে শেপ দেওয়া, এটা কিন্তু তৈরি করছিলেন হচ্ছে হামিদুর রহমান, এবং তাকে সহযোগিতা করছিল হচ্ছে নভেরা আহমেদ। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষা আসে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই। সো এই প্রশ্নগুলো আপনাদেরকে জানতে হবে। যেমন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, সেই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধ যে সৈয়দ মইনুল হোসেন, তো এই যে জায়গাগুলো স্থাপত্য ভাস্কর্য থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসেই। ওকে, সো পরের প্রশ্নে চলে যায় 21 নাম্বার, যে পাটের জিনোম বিন্যাস বা জিন বিন্যাস তত্ত্ব আবিষ্কার করেন কে? তো এখানে নামগুলো কিন্তু খুবই কাছাকাছি। ডক্টর মাহমুদুল হাসান, ডক্টর মাকসুদুল আলম, ডক্টর মাহবুবুল আলম, ডক্টর মাকসুদুল ইসলাম। তো এতগুলা নাম খুব কাছাকাছি। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে পাটের জিনোম সিকোয়েন্স, এটা আবিষ্কার করছেন আছে ডক্টর মাকসুদুল আলম। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে, সো এই জন্য নামটা কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে, কারণ আলম আর ইসলামের মধ্যে শুধুমাত্র একটু তফাৎ। এই জন্য সুন্দর করে মাথার মধ্যে রাখতেই হবে ডক্টর মাকসুদুল আলম। সো পরের প্রশ্নে চলে যায়। পরের যে প্রশ্নটা আছে যে কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? তো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ রয়েছে আছে দুইটা। তো বাংলাদেশে যদি আমি একটু হালকা মানচিত্র আঁকার চেষ্টা করি, এই বাংলাদেশের সীমান্তবর্তী দেশ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দেশটার নাম হচ্ছে ভারত, এবং এইখানে ছোট করে যে দেশটা থাকে সেটার নাম হচ্ছে কি মায়ানমার। এই দুইটা দেশ আছে আমাদের সাথে সংযুক্ত, আর এখানে আছে বঙ্গোপসাগর। তো সব মিলায় এখানে আছে সাগর। তো সব মিলায় আমাদের সাথে কয়টা দেশ কানেক্টেড? দুইটা দেশ। কি কি? ভারত এবং মায়ানমার। তাহলে দেখে এখানে আছে কিনা। সো ক নাম্বার প্রশ্নে আছে। সো যেহেতু ক নাম্বার অপশন আছে, তাহলে সঠিক উত্তর আসবে কোনটি? মিয়ানমার, অর্থাৎ ক। এরপর আসছি 23 নম্বর প্রশ্নে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা অবস্থিত হচ্ছে পাবনায়। পাবনাতে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত। যদি বিস্ফোরণ হয় তাহলে ওই পাবনার মানুষজন কিন্তু একেবারে শেষ। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা পাবনাতে অবস্থিত।
এবার চলে আসে 24 নম্বর প্রশ্ন, যে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? তো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের এদেশে কিন্তু হাজার হাজার মানুষকে পাকিস্তানিরা কিন্তু মেরে ফেলছে। তো এই মেরে ফেলতে একেবারে যুদ্ধের শেষ মুহূর্তে এসে পাকিস্তানিরা আমাদের এদেশীয় বেশ কিছু মানুষকে বা বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছিল, যেন আমাদের দেশকে তারা পঙ্গু করে দিতে পারে। তো এই দিনটা ছিল হচ্ছে 14 ডিসেম্বর। এদিন ডাক্তার আলিম, তারপর হচ্ছে গোবিন্দ চন্দ্র দে, সেলিনা হোসেন, এরকম অনেক মানুষকে কিন্তু তারা, শহীদুল্লাহ কায়সারের মতো মানুষকে তারা কিন্তু মেরে ফেলছিল। সো এটা হবে কবে? 14 ডিসেম্বর। এই জন্য 14 ডিসেম্বরকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই দিন কিন্তু বিভিন্ন ধরনের বধ্যভূমি যেগুলো আছে, বাংলাদেশের সব থেকে বড় বধ্যভূমি হচ্ছে চুকনাগর, খুলনাতে অবস্থিত। এই বধ্যভূমি গুলাতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। আসলে কাকে কোথায় মেরে রাখা হয়েছিল কেউ কিন্তু আসলে জানে না। রায়ের বাজারের বধ্যভূমি, ওইখানে অগণিত লাশ পাওয়া গিয়েছিল। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে? তো বাংলাদেশের প্রথম যদি বলে সেটা হবে মুসা ইব্রাহিম। বাট এখানে কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে মহিলা। এই মহিলা শব্দটার থাকার কারণে মহিলাদের মধ্যে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায়, নেপালের যে এভারেস্ট আছে, এভারেস্টের চূড়ায় ওঠার সক্ষমতা অর্জন করেছিল নিশাত মজুমদার। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, নিশাত মজুমদার। এবার চলে আসি 26 নম্বর প্রশ্নে। বিশ্বের রাজধানী বলা হয় নিচের কোন দেশকে? তো পৃথিবীতে এত এত দেশ থাকে, এত এত শহর আছে, শহরের মধ্যে বিশ্বের রাজধানী বলা হয়, বিশ্বের রাজধানী আমাদের দেশের রাজধানী ঢাকা, আর বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। এটা সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এখানে কিন্তু বিশ্বের সব থেকে বড় শহর, প্লাস এই শহরে বিশ্বের যে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন, জাতিসংঘ, বড় বড় যে সংগঠনগুলো আছে তাদের সব কার্যালয় কিন্তু নিউ ইয়র্কে আছে। ওকে, তো 27 নম্বর প্রশ্ন যাই। মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, বা সেই সঙ্গে বলা যায় মুক্তিযুদ্ধে কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হতো বা গঠিত হয়েছিল, যেখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য মোট 11টি সেক্টরে কিন্তু ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মোট 11টি সেক্টরে কিন্তু ভাগ করা হয়েছিল। এই 11টি সেক্টরের মধ্যে 11 জন কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন, সাব সেক্টর কমান্ডার ছিলেন। বাট একটা সেক্টরে কখনোই কোনো সেক্টর কমান্ডার দেওয়া হয়নি, বা নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর। এটা ছিল হচ্ছে বঙ্গোপসাগরের যে এলাকাবর্তী অঞ্চল আছে, সেইখানে ছিল হচ্ছে 10 নম্বর সেক্টরটা। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ক, 10 নম্বর সেক্টর। পরের প্রশ্নে চলে যায়। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? তো বাংলাদেশে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি, সব থেকে গভীর নদী কোনটি, সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি, সব ক্ষেত্রে একটা নাম হবে, সেটা হচ্ছে মেঘনা। বাট একটা জায়গায় কিন্তু মেঘনা হবে না, সেটা হচ্ছে যদি কখনো বলে খরস্রোতা নদী কোনটি, এই খরস্রোতা শব্দটার ক্ষেত্রে আসবে হচ্ছে কর্ণফুলী। খরস্রোতা বললে আসবে হচ্ছে কর্ণফুলী, বাকি যা কিছু আছে সব জায়গায় আসবে কোনটা? মেঘনা। তাহলে খরস্রোতা কোনটা? কর্ণফুলী। উত্তরটা হবে হচ্ছে ঘ, কর্ণফুলী। সুন্দর করে মনে রাখতে হবে। সো 29 নম্বর প্রশ্নে যাই, যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আমরা জানি যে পৃথিবীতে বেশ কিছু রেখা আছে, যেমন আছে কর্কট ক্রান্তি রেখা, মূল মধ্যরেখা, মকর ক্রান্তি রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, এবং এতগুলা রেখার ভিতরে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে আসছে কর্কট ক্রান্তি রেখা। সো উত্তরটা সুন্দর করে মনে রাখতে হবে, কর্কট ক্রান্তি রেখা। এরপর 30 নম্বর প্রশ্নে চলে যায়। বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? তো বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। 1972 সালে 4 নভেম্বর আমাদের সংবিধান কিন্তু আসলে গৃহীত হয়, বা এই জন্য 4 নভেম্বরকে কি বলা হয়? সংবিধান দিবস। এবং এই সংবিধান দিবস পালিত হয় প্রত্যেক বছরের 4 নভেম্বর। এরপর থেকে বাংলাদেশের সংবিধান নানানভাবে কিন্তু পরিমার্জন হয়েছে। তবে একটা কথা বলে রাখি, সংবিধান যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের জাতীয় সংসদের আসন আছে কয়টি? 300টি। এই 300টি আসনের মধ্যে 300 জন মেম্বার, পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্যের মধ্যে 2/3 অর্থাৎ 200 জনের কিন্তু সম্মতি থাকা লাগবে। যদি 200 জন এই সম্মতি না দেয় তাহলে সে কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারবে না। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? তাইলে 17 বার। এখনো পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা 31 নম্বর প্রশ্নে।
কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়? তো বাংলাদেশের দুইটা সংস্থার আছে সদর দপ্তর আছে, একটা হচ্ছে বিমস্টেক আর একটা হচ্ছে সিরডাপ। সিরডাপ আর বিমস্টেক। এখন বিমস্টেকটা আসলে কি? বিমস্টেকটা হচ্ছে বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেইগুলা সংগঠন হচ্ছে বিমস্টেক। এখন বিমস্টেকের সদস্যভুক্ত দেশের মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড আছে। এখন বঙ্গোপসাগর কিন্তু পাকিস্তানে নাই, বাংলাদেশে আছে, ভারতেও আছে, থাইল্যান্ডেও কিন্তু ছোঁয়া লাগছে। সো এই জন্য বিমস্টেকের সদস্যভুক্ত দেশ না হচ্ছে পাকিস্তান, তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে খ পাকিস্তান। এছাড়া আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাও কিন্তু বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড। ওকে, সো তারপরে প্রশ্নে চলে যায় মিয়ানমার আছে, শ্রীলঙ্কা। 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে এবং সেইখানে কিন্তু একটা সরকার গঠিত হয়েছিল, প্রবাসী মুজিবনগর সরকারও বলা হয়ে থাকে বা প্রবাসী সরকার। এই সরকারকে কিন্তু সংবিধানগতভাবে বাংলাদেশের প্রথম সরকার হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যেহেতু ওই যে সংবিধানটা ছিল ওইখানে রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার অপর সে যত জেলে ছিল তার পরিবর্তে দায়িত্ব পালন করেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাহলে হবে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার চলে যায় 33 নম্বর প্রশ্নে, মহাস্থানগড়ের পুরাতন নাম কি? তো মহাস্থানগড় এটা অবস্থিত কিন্তু বগুড়াতে। মহাস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়াতে। এবং বগুড়ায় মহাস্থানগড় থেকে আরেকটা প্রশ্ন আসে যে মহাস্থানগড় আসলে কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড়টা অবস্থিত করতোয়া নদীর তীরে। দুইটা প্রশ্ন আসলো। এবং তৃতীয় যে বিষয়টা আছে, বাংলাদেশের সব থেকে প্রাচীন জনপদ বলা হয় পুণ্ডনগরকে। এই মহাস্থানগড়ের পূর্ব নামও কিন্তু ছিল পুণ্ডনগর। মহাস্থানগড়ের পূর্ব নামও কিন্তু পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন বলা হয়ে থাকে। সো এই জন্য সঠিক উত্তরটা আসবে হচ্ছে খ পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। 33-এর পর আমাদের 34 নম্বর প্রশ্নটা দেখি, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? তো বাংলাদেশে সাধারণত 10 বছর পর পর আদমশুমারি হয়ে থাকে, তবে বিভিন্ন সময় কিন্তু আসলে শুরু হওয়া, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এখন 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশে আসছে, আইসা দেশকে পুনর্গঠন করা শুরু করছে। তো আদমশুমারি করা আসলে সম্ভবপর হয়নি, মানে একটা দেশে আসলে কত জনসংখ্যা আছে এটাই হচ্ছে মূলত হচ্ছে আদমশুমারি। তো এত আদমশুমারি করা সম্ভবপর হয়নি। আদমশুমারি হয়েছিল 1974 সালে। 1974 সালে সর্বপ্রথম বাংলাদেশের আদমশুমারি হয়ে থাকে। এরপর চলে যায় 35 নম্বর প্রশ্নে, বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? তো বাংলাদেশ কিন্তু বিশ্বের বর্তমানে কিন্তু আমাদের একটা স্যাটেলাইট আছে, এটা ন্যানো স্যাটেলাইট না, একটা পরিপূর্ণ স্যাটেলাইট আছে যেটাকে বলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হচ্ছে আমাদের পরিপূর্ণ স্যাটেলাইট এবং এটা দিয়ে কিন্তু এখন সম্প্রচার চলছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে বাংলাদেশ বিশ্বের 57তম স্যাটেলাইট সমৃদ্ধ দেশে চলে অন্তর্ভুক্ত হয়। 57তম স্যাটেলাইটভুক্ত দেশে উন্নীত হয়েছে। তো এই স্যাটেলাইট পাঠানোর আগে বাংলাদেশ কিন্তু আরেকটা স্যাটেলাইট পাঠিয়েছিল। এটা পাঠিয়েছিল এদেশেরই কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই স্যাটেলাইটের নাম ছিল ব্র্যাক অন্বেষা। সুতরাং এটা সঠিক উত্তর আসবে হচ্ছে ব্র্যাক অন্বেষা। সো এরপরে চলে যাই 36 নম্বর প্রশ্নে, বাংলাদেশের এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? তো আমাদের যে বিভিন্ন দেশের যে বিরোধগুলো আছে, আমাদের সাথে জানি যে পার্শ্ববর্তী দেশ ভারত, তার পাশে রয়েছে কি মিয়ানমার। এই দুইটা দেশের সাথে কিন্তু আমাদের বিভিন্ন কারণে কিন্তু বিরোধ হয়ে থাকে। তো এই বিরোধগুলোর মধ্যে একটা বিরোধ ছিল সমুদ্র সীমা ঠিক করা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, আমাদের যত সমস্যা আছে আন্তর্জাতিক, এইগুলা করে থাকে আছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। বাট এক একটা সেগমেন্টের কিন্তু এক একটা আছে যে ধাপ আছে, যেমন আছে সমুদ্রের ধাপটা একটা ডিপার্টমেন্ট সামলায়, আবার স্থলের ডিপার্টমেন্টটা কিন্তু আরেকজন সামলায়। তো দেখি এখানে কি আছে, পার্লামেন্ট কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, আর আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রিয়েশন। তো এতগুলোর মধ্যে আমাদের আসলে কি সমুদ্র সম্পর্কে কিন্তু এক জায়গায় লেখা আছে, সেটা কোনটা? লেখা আছে খ নম্বরে। সো এই জন্য আমাদের সঠিক উত্তরটা আসবে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, অর্থাৎ সমুদ্র লেখা রয়েছে, এই জন্য সঠিক উত্তর হবে খ।
ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে 37 নাম্বার, বাংলাদেশে বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে, মানে বাংলাদেশে সব থেকে বেশি আমদানি করে কোন দেশ? এক সময় কিন্তু এই তালিকায় প্রথমে ছিল হচ্ছে ভারতের নাম, আমদানিতে এক সময় কিন্তু সবার আগে ছিল ভারতের নাম, বাট বাংলাদেশের মানুষ এখন চায়না পণ্য এত পরিমাণে ব্যবহার করে বর্তমানে সবার উপরের দিকে উঠে আসছে চায়না, আর দ্বিতীয় নাম্বারে চলে গেছে হচ্ছে ভারত। এর মধ্যে মনে রাখবেন যে চীন থেকে সব থেকে বেশি আমদানি আছে ইলেকট্রনিক পণ্য, ইলেকট্রনিক পণ্য আমদানি হয় চীন থেকে, আর ভারত থেকে হয়েছে কৃষি পণ্য। আমরা ভারতের উপর আছে কৃষি পণ্যের জন্য নির্ভরশীল। তাহলে সঠিক উত্তর আসবে কোন জায়গা থেকে? চীন, অর্থাৎ খ হবে হচ্ছে সঠিক উত্তর। দেন 38 নম্বর প্রশ্ন, ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 3টি, এবং এটা কিন্তু আমরা বলছি যে 3টি, আরবি, ফার্সি ছিল না, ফরাসি এবং ইংরেজি, এই 3টা ভাষার সমন্বয়ে বা এদেরকে ব্যবহার করা হয় মূলত ইসলামী সহযোগিতা সংস্থা তাদের বিভিন্ন ধরনের কাজে এই 3টা ভাষাকে ব্যবহার করে থাকেন। সো পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্ন আছে আমাদের 2017 এবং 18 সেশনের প্রশ্ন শেষ, এখন আমরা 2016 এবং 2017 সেশনের যে পরীক্ষার যে প্রশ্নটা আসছিল আমরা সেই প্রশ্নটা এখন আসলে সলভ করব। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, অর্থাৎ নারীদেরকে একটু খর্ব করব, পুরুষদেরকে একটু বাড়াই দেবো, জেন্ডার ডিসক্রিমিনেশন এই জিনিসটা আসলে থাকবে না। তো নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে? তো বাংলাদেশের যে সংবিধান আছে সংবিধানে কিন্তু বিভাগ আছে বা ভাগ আছে 11টি, ভাগ আছে 11টি, অনুচ্ছেদ আছে 153টি। আর তফসিল আছে 7টি। তো এই হচ্ছে আমাদের সংবিধানের আসলে একটা বেসিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 153টি অনুচ্ছেদের মধ্যে নারী পুরুষের সমান অধিকার এটা বলা হয়েছে 28-এর 2 নম্বর অনুচ্ছেদে, যেখানে নারীকে এবং পুরুষকে সমান হিসেবে দেখানো হয়েছে। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে খ, 28-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নারী পুরুষের সমান অধিকার। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্নে, ময়মনসিংহ বিভাগ কয়টি জেলার সমন্বয়ে গঠিত? তো বাংলাদেশের যে বিভাগগুলো আছে এগুলোর মধ্যে সর্বশেষ যে বিভাগটা হয়েছে সেটার নাম হচ্ছে ময়মনসিংহ। এরপরে হয়তো আস্তে আস্তে দেখবেন যে কিছুদিন পরে হয়তো কুমিল্লা, তারপর কুমিল্লার নাম যদিও কুমিল্লা রাখতে চায় না, ওইটার নাম রাখতে চায় মেঘনা, আর এই পাশে হচ্ছে যে গোপালগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলের নামটা রাখতে চাইছে পদ্মা। তো এই যে বিভাগগুলো এগুলাও কিন্তু যুক্ত হবে। সো বাংলাদেশে এখনো পর্যন্ত বিভাগ আছে 8টি, এবং এই 2টা যুক্ত হইলে তখন কিন্তু বিভাগ হয়ে যাবে 10টি। তো এই বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহ কিন্তু মোটামুটি ছোট একটা বিভাগ, সিলেটের পর ছোট যদি বলি সেটা হচ্ছে ময়মনসিংহ। তো ময়মনসিংহের বিভাগের মধ্যে জেলা আছে হচ্ছে 4টি, কি কি? ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর আর শেরপুর, এই 4টা জেলার সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ। তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে 4। কয়টা বিভাগ? মানে জেলা কয়টি? 4টি। আবার অনেকে কি করে এখানে একটু ভুল করে, ভুলটা হচ্ছে কি যে টাঙ্গাইল কিন্তু ময়মনসিংহের খুব কাছাকাছি অবস্থিত, এদিকে আবার কিশোরগঞ্জ খুবই কাছাকাছি অবস্থিত। তো অনেকে ভাবে কি যে এই 2টা মনে হয় ওর ভিতরে, অ্যাকচুয়ালি কিন্তু কিশোরগঞ্জ বা টাঙ্গাইল এই 2টা জেলা কিন্তু ময়মনসিংহের ভিতরে না, এই 2টা জেলা হচ্ছে ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে কিন্তু জেলার সংখ্যা আবার সবচেয়ে অনেক বেশি। তো এই জন্য মনে রাখবেন যে এই 2টা কিন্তু না। ওকে, সো 3 নম্বর প্রশ্নে চলে যায় যে হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? তো হাকালুকি হাওরটা কিন্তু একটা বিশাল হাওর, এবং এই হাওরটা কিন্তু 2টা জেলার সমন্বয়ে গঠিত। তবে ম্যাক্সিমাম যে স্থানটা আছে সেটা হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত, ম্যাক্সিমাম অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে, এবং কিছুটা আছে হচ্ছে সিলেটে, যদিও সিলেটে অল্প আছে। তবে সিলেট আর মৌলভীবাজার 2টা যদি এক জায়গায় অপশানে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যেখানে বেশি আছে সেটাকে আমাদেরকে আনসার করতে হবে। তাই সঠিক উত্তরটা আসবে বা আনসারটা হবে হচ্ছে খ, মৌলভীবাজার। ওই সব পরের প্রশ্নে চলে যায়।